লক্ষ্মীপুর কমার্স কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি পিঙ্কি রায়না লক্ষ্মীপুর কমার্স কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে নিযুক্ত হয়েছি। আজকে আমি একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি চ্যাপ্টারটা থেকে কিছু অংশ নিয়ে আলোচনা করব। প্রথমে বলি, আমাদের হিসাব বিজ্ঞান যখন আমরা পড়বো, হিসাব বিজ্ঞানে যখন আমরা পড়তে যাব তখন আমাদের মনে মনে চিন্তা করতে হচ্ছে আমরা ব্যবসা করি। হ্যাঁ, কারণ আমাদের হিসাব বিজ্ঞানের মূল ফোকাসটাই হচ্ছে ব্যবসায় লজিকের বিভিন্ন বিষয় নিয়েই আমাদের হিসাব বিজ্ঞান পাঠটা গঠিত হয়ে থাকে। যেমন আমাদের আবার হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়ে থাকে। এটা বিভিন্ন এমসিকিউতে আসে ছোটখাটো ভাবে, যেমন হিসাব বিজ্ঞানকে কিসের ভাষা বলা হয়ে থাকে। হ্যাঁ, আবার এভাবেও আসতে পারে যে ব্যবসায়ের ভাষা বলা হয় কাকে, তখন আমরা আনসারটা দিই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। আজকে আমরা প্রথম অধ্যায় থেকে হিসাব সমীকরণ নিয়ে প্রথম আলোচনা করব। হিসাব সমীকরণটা কি? হ্যাঁ, হিসাব সমীকরণ হচ্ছে a a প্লাস oe। হ্যাঁ, এখন আমাদের a টা কি, lp বা oe কি, এগুলো আমরা প্রথমে জানতে হবে। আশা করি তোমরা নবম এবং দশম শ্রেণীতে এগুলো সম্বন্ধে জানতে পারছো। তো a হচ্ছে a মানে অ্যাসেট হচ্ছে সম্পদ, আর l মানে হচ্ছে লায়াবিলিটি হচ্ছে দায়, আর ওই মানে হচ্ছে ওনার ইকুইটি। এটার অর্থ হচ্ছে মালিকানা সত্ত্ব। আমাদের এই হিসাব বিজ্ঞানের যে হিসাব সমীকরণের যে বিষয়টা, এটা শুধুমাত্র আমাদের হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় দিয়ে যে তোমাদের কাজে লাগবে এমন না। এটা হিসাব বিজ্ঞান বইটাতে আমাদের পুরো অধ্যায় পুরো বইটা জুড়ে কিন্তু এই সমীকরণের বিষয়গুলো তোমাদের কাজে লাগবে। যে অ্যাসেট কি, দায় কি, মালিকানা সত্ত্ব কি, হ্যাঁ, এগুলো ভাবে তোমাদের কাজে আসবে। এটা যদি এখন প্রথম অধ্যায়তে তোমরা বুঝতে পারো, তাহলে পরবর্তীতে তোমাদের তেমন সমস্যা হবে না। প্রথমত দেখো, ক্রয় করলে ব্যয় হয়। হ্যাঁ, ক্রয় এবং বিক্রয় এই জিনিসটা অনেক স্টুডেন্টরা বুঝতে পারে না। যেমন ক্রয় বিক্রয়টা কি? হ্যাঁ, ক্রয় করলে কি আয় হয় নাকি ব্যয় হয়? যেমন ধরো, ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। ক্রয় করলে আমার কি গেছে, আমার কাছ থেকে কি টাকা গেছে না, এর জন্য ক্রয়টা কি আমাদের ব্যয়। আমি একটা জিনিস ক্রয় করছি, তাহলে আমার কাছ থেকে টাকা গেছে, এর জন্য আমার এটা কি হবে? ব্যয়। আর বিক্রয় করলে আমার কি আয়, অর্থ আয় হয় না। তো বিক্রয় যেহেতু করছি, আমার একটা টাকা উপার্জন হচ্ছে, ওটা আমার আয়। তো এখানে আমরা লিখে দিচ্ছি যে ক্রয় করলে ব্যয় হয়, হ্যাঁ, এবং বিক্রয় করলে আয় হয়। ক্রয় করলে ব্যয় হয় কেন? আমাদের যে টাকাটা যায় এর জন্য আমাদের ব্যয় হয়। আর বিক্রয় করলে আয় হয়, আমাদের টাকা আসে এর জন্য আয় হয়। ব্যবসা প্রতিষ্ঠান, হ্যাঁ, এবার দ্বিতীয়ত আসি আমরা। এখানে দেখো, ব্যবসা প্রতিষ্ঠান একটা মালিক যখন তার ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে বা প্রতিষ্ঠিত করে, তখন সে ব্যবসায় অনেক কিছু দেয়। যেমন ধরো, সে অর্থ দিল, নগদ অর্থ দিল, বা যন্ত্রপাতি দিল, বা একটা প্রতিষ্ঠান দিল। মালিক যাই দিবে তাই হচ্ছে মূলধন। মালিক তার প্রতিষ্ঠানের জন্য যেটাই দিবে সেটা হচ্ছে আমাদের মূলধন। আর মালিক প্রতিষ্ঠান থেকে যেটা নিবে, হ্যাঁ, মালিক যে শুধুমাত্র প্রতিষ্ঠানে দেয় তা না, মালিক প্রতিষ্ঠান থেকে কিন্তু আবার মাঝে মাঝে তার নিজের প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে আবার বিভিন্ন প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে, মানে যেটা নেয় সেটাই হচ্ছে উত্তোলন। যেমন ধরো, মালিক দিলে মূলধন, যেমন মালিক প্রতিষ্ঠানে নগদ অর্থ দিছে, এটা কি প্রতিষ্ঠানের জন্য মূলধন, বা যন্ত্রপাতি দিছে, বা একটা প্রতিষ্ঠান তার একটা ভবন, সে ভবনের মধ্যে সে প্রতিষ্ঠানটা নির্মাণ করছে, তো ওই ভবনটাই কিন্তু ওই প্রতিষ্ঠানের জন্য মূলধন। তারপর মালিক নিলে উত্তোলন, মালিক প্রতিষ্ঠান থেকে হয়তো নগদ টাকা উত্তোলন করছে, বা হয়তো প্রতিষ্ঠান থেকে একটা যন্ত্রপাতি নিছে, হ্যাঁ, ওটা যেটাই দিবে ওটা হচ্ছে উত্তোলন। এরপর আমরা আসি দেনাদার আর পাওনাদার কি। হ্যাঁ, অনেকে দেনাদার আর পাওনাদার বলতে কি বোঝায় এটাও সংক্ষেপে, হ্যাঁ, মানে বিস্তারিত বোঝানোর জন্য আমি এখানে জিনিসটা লিখেছি। দেনাদার আর পাওনাদার কি, আমাদের হিসাব বিজ্ঞানের মধ্যে কিন্তু দেনাদার আর পাওনাদার জিনিসটাকে ভালোভাবে বুঝতে হবে। দেনাদার কি কে? যেমন আমরা দেনাদার হতে পারি যে যার কাছ থেকে আমি টাকা পাবো, বা কোনো দ্রব্য পাবো, বা কোনো কিছু পাবো, হ্যাঁ, সেটাই হচ্ছে সে আমার কাছে দেনাদার। আর যে আমার কাছ থেকে পাবে, আমার কাছ থেকে নগদ অর্থ পাবে, বা আমার কাছ থেকে কোনো, বা আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো দ্রব্য বা কোনো কিছু পাবে, সে কিন্তু আমার কাছে পাওনাদার, মানে উনি আমার কাছে পাওনা আছে। তা আমি যার কাছ থেকে দেনাদার হতে পারি, দেনাদারের কাছ থেকে আমরা যেটা পাই
পারছি, হ্যাঁ ক্রয় বিক্রয়টা কি বুঝতে পারছি, আর মূলধন আর উত্তোলনটা কি মালিক ব্যবসায়ী দিলে মূলধন আর নিলে উত্তোলন, আর দেনাদার পাওনাদারটা নিয়ে আমরা বুঝতে পারছি। আর কতটা বুঝতে পারছি আমরা হিসাব সমীকরণটা কি, হিসাব সমীকরণটাকে কিভাবে কোনটা সম্পদ কোনটা দায় এবং মালিকানা সত্ত্ব কোনটাকে বলা হয় এগুলো আমরা লিখে রাখছি, ঠিক আছে। তো এবার আমরা আসবো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করলে এবং সেটা সম্পদ হিসাবে লিখবো নাকি পণ্যদ্রব্য হিসাবে লিখবো, আমরা এবার এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যেমন এখানে দেখো আমি একটা উদাহরণ দিয়ে রাখছি, পণ্যদ্রব্য থাকলে ক্রয় এবং বিক্রয় নামে লিখতে হবে। পণ্যদ্রব্য থাকলে কথাটা কি, পণ্যদ্রব্য থাকলে ক্রয় এবং বিক্রয় নামে লিখতে হবে। যেমন এটা দেখো এখানে পণ্য ক্রয় ৮০০০ টাকা, আবার যন্ত্রপাতি ক্রয় ৮০০০ টাকা ১০০০০ টাকা। পণ্য ক্রয় কত ৮০০০ টাকা আর যন্ত্রপাতি ক্রয় ১০০০০ টাকা। এই দুইটা জায়গায় কিন্তু ক্রয় আছে। এখন আমি কোনটাকে ক্রয় হিসাবে লিখতে পারবো আর কোনটাকে আমি নামে লিখতে হবে। যেমন দেখো পণ্য ক্রয় ৮০০০ টাকা, এখানে আমি কি বলছি পণ্যদ্রব্য থাকলে ক্রয় এবং বিক্রয় নামে লিখতে হবে। যেমন এখানে পণ্য ক্রয় ৮০০০ টাকা, তাহলে আমি পণ্য হিসাব লিখব না, পণ্য হিসাব লিখব না, এখানে আমি ক্রয় হিসাব লিখব। কারণ পণ্যদ্রব্য থাকলে আমি ক্রয় এবং বিক্রয় নামে লিখতে পারবো এবং সেখানে এখানে যদি ক্রয়ের জায়গায় বিক্রয় হতো তাহলে আমি বিক্রয় নামে লিখতে পারবো, পণ্য লেখার আমার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ আবার এখানে দেখো যন্ত্রপাতি ক্রয় ১০০০০ টাকা, আমি বিক্রয় করছি যন্ত্রপাতিটা কি আমি আমার জন্য এটা কি যন্ত্রপাতিটা সম্ভব। একটা কথা এখানে বলে রাখি, ধরো আমি যে জিনিসটা ক্রয় করে পুনরায় আবার আমি বিক্রি করব ওটা কিন্তু আমার কাছে পণ্য। হ্যাঁ আমি পুনরায় আবার আমি এটা বিক্রি করব ওটা আমার কাছে পণ্য। আর যে জিনিসটা আমি পুনরায় বিক্রি করব না, হ্যাঁ আমার প্রতিষ্ঠানে কাজে লাগবে বা আমি আমার কাছে রাখবো, হ্যাঁ ওটা কিন্তু আমার জন্য সম্ভব। যেমন একটা যন্ত্রপাতিটা আমার জন্য সম্ভব, যন্ত্রপাতি আমি বিক্রি করব না, আমি আমার প্রতিষ্ঠানে কাজে ব্যবহার করার জন্য কিনছি, এজন্য এই যন্ত্রপাতিটা আমার কাছে সম্ভব। আর পণ্যটা আমি আবার বিক্রি করব, এটা পণ্যটা কি আমার কাছে ক্রয় একটা পুনঃক্রয় ব্যবহার করব, তো এজন্য পণ্যটা আমি ক্রয় হিসাবে লিখব। আর যন্ত্রপাতি ক্রয় এখানে আমি ক্রয় হিসাবে লিখব না, ক্রয় নামে লিখব না, এখানে যন্ত্রপাতিটা আমার একটা সম্পদ। এইদিকে দেখো এই জিনিসটা হলে তোমার আরো সহজভাবে বুঝতে পারবে। যেমন সম্পদের সাথে ক্রয় বিক্রয় কথাটি উল্লেখ থাকলে ক্রয় বিক্রয় নামে না লিখে সম্পদ নামে লিখতে হবে। যেমন কি সম্পদের সাথে যদি ক্রয় বিক্রয় লেখা থাকে তাহলে ওটা ক্রয় বিক্রয় নামে না লিখে আমরা সরাসরি সম্পদ নামে লিখব। যেমন যন্ত্রপাতিটা আমার এখানে সম্পদ, হ্যাঁ তাহলে আমি এখানে যন্ত্রপাতি নামেই লিখব, আমি এখানে ক্রয় বিক্রয় কোনো নামে লিখব না। এবার আসি আমরা অধ্যায়ের এই প্রথম অধ্যায়ের আরেকটা পাঠে যে মালিকানা সত্ত্বটা কি, হ্যাঁ মালিকানা সত্ত্বটা কি বোঝায়। যেমন মালিকানা সত্ত্ব মানে কি ইকুইটি, হ্যাঁ ইকুইটি, ওনার ইকুইটি মানে কি মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব তোমাদের পরীক্ষাতে বিভিন্ন ধর এমসিকিউ আকারে আসে যে মালিকানা সত্ত্বের উপাদান কয়টি। মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে 4টি, যেমন মূলধন আয় ব্যয় উত্তোলন, এই 4টি হচ্ছে মালিকানা সত্ত্বের উপাদান, মূলধন আয় ব্যয় উত্তোলন। এখানে দেখো মালিকানা সত্ত্বটা কিন্তু আমার প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন মালিক একটাতে এখানে যে 4টা অংশ, 4টার মানে থাকছে মূলধন আয় ব্যয় উত্তোলন, এই 4টা কিন্তু মালিকানা সত্ত্ব, 2টা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে আর 2টা মালিকানা সত্ত্বকে হ্রাস করে। যেমন এই মূলধন আর আয় কিন্তু মালিকানা সত্ত্বটাকে বৃদ্ধি করে, হ্যাঁ আর ব্যয় আর উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বকে হ্রাস করে। মূলধনে এখানে আমরা সংক্ষেপে মূলধনকে কি বলি ক্যাপিটাল, আর আয় ইনকাম রেভিনিউ। রেভিনিউ হচ্ছে যেটা হলো আমার আয়, আর আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য রেভিনিউ যেটা ওটা আমার ব্যবসার জন্য হিসাব বিজ্ঞানের ভাষা ওটা আয়, আর ইনকাম ওটা আমার জন্য আয় হিসাব বিজ্ঞানের ভাষা। কারণ এই দুইটাই কিন্তু আমার জন্য কি মালিকানা সত্ত্বটা বৃদ্ধি করবে, মূলধন এবং আয় দুইটাই আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে। আর মালিকানা সত্ত্ব হ্রাস করে কিসে ব্যয় এবং উত্তোলন। ব্যয় এক্সপেন্স মানে ব্যয় আর ক্রয় উত্তোলন, হ্যাঁ তো আমার এখানে দেখো ব্যয় মানে আমার ব্যয়টা আমার যখন প্রতিষ্ঠান থেকে কোনো কিছু চলে যায় বা আমি কোনো কিছু আমার দায় থেকে যায়, হ্যাঁ তাহলে ওটা কি হয় আমার জন্য আমার প্রতিষ্ঠানের জন্য না ব্যয়। আর প্রতিষ্ঠান থেকে আমি কোনো কিছু উত্তোলন
অর্থ বা কোনো কিছু উত্তোলন করবে প্রতিষ্ঠান থেকে, ওটা প্রতিষ্ঠান থেকে চলে গেছে না, তাহলে প্রতিষ্ঠান থেকে সম্পদের পরিমাণ কি হ্রাস হয়েছে, এই জন্য ব্যয় আর উত্তোলনটা করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আর এখানে দেখো মূলধন, প্রতিষ্ঠানে আমি নগদ টাকা জমা রাখি বা যন্ত্রপাতি ক্রয় করছি, এটা প্রতিষ্ঠানের জন্য আসছে, হ্যাঁ, তো এটা কি আমার জন্য প্রতিষ্ঠানের জন্য মূলধন, মানে মালিক যাই দিবে প্রতিষ্ঠানে বা শেয়ার হোল্ডার বা যাই বলে যেটা প্রতিষ্ঠানের জন্য যেটাই বিনিয়োগ করবে ওটা আমার প্রতিষ্ঠানের জন্য মূলধন। আর আয়, প্রতিষ্ঠানে যে রাজস্ব আসবে বা যে আমি পণ্য বিক্রি করলে যে আমার ইনকামটা হবে ওটা আমার প্রতিষ্ঠানের জন্য আয়। তো এই দুইটা আমার প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বটাকে বৃদ্ধি করবে। এবার দেখো আমরা আশা করি তোমরা মালিকানা সত্ত্বটা বুঝতে পারছো। এবার আছে আমাদের মৌলিক সমীকরণটা কি? আমাদের মৌলিক সমীকরণ হচ্ছে a = l + e। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণ a = l + e। আমি আগে বলতে এটা বিস্তারিত লেখা আছে এখানে। a হচ্ছে অ্যাসেট, l লায়াবিলিটিস, দায়। সম্পদ কি? সম্পদ আমার প্রতিষ্ঠানে যে দ্রব্য মানে পণ্য দ্রব্য বা যন্ত্রপাতি বা আমার প্রতিষ্ঠানে যে নগদ অর্থ আছে ওটা আমার প্রতিষ্ঠানের জন্য সম্পদ। আর দায়, ধর আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য আমার প্রয়োজন হচ্ছে 1 কোটি টাকা, কিন্তু আমার কাছে আছে 50 লক্ষ টাকা, তাহলে আর 50 লক্ষ টাকা আমার কাছে নাই, তাহলে এই 50 লক্ষ টাকা আমি পাই তখন আমাকে এখন কি করতে হবে? আমি কোনো হয়তো ব্যাংক বা কোনো প্রাইভেট প্রতিষ্ঠান বা আত্মীয় স্বজন কারো কাছ থেকে আমি এটা কি করব? হ্যাঁ, এটা ঋণ হিসাবে নিব। তো যে ঋণটা নিব ওটা আমার প্রতিষ্ঠানের জন্য কি দায়, ওটা আমার প্রতিষ্ঠানের জন্য দায়। আর ই হচ্ছে ওনার সিকিউরিটি। হ্যাঁ, এই ওনার সিকিউরিটি হচ্ছে এটাকে আমরা চার ভাগে ভাগ করছি: মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। এই যে এখান থেকে দেখো এখানে আবার এখানে আছে যে এই ইকুইটিটাকে আবার চার ভাগে ভাগ করছি। ইকুইটিটাকে কয় ভাগে ভাগ করছে? চার ভাগে। যে আমরা মৌলিক সমীকরণটাকে ভেঙেই হচ্ছে আমাদের বর্ধিত সমীকরণ। মৌলিক সমীকরণটা ভেঙে কি হয়েছে? বর্ধিত সমীকরণ। কারণ আমরা এই যে ইকুইটিটাকে ভাঙছি এজন্য এটাকে বর্ধিত সমীকরণ বলা হয়েছে। তো এই বর্ধিত সমীকরণটা কি দেখো? a = a + c, হ্যাঁ, প্লাস i - e - d। এখানে c কি? ক্যাপিটাল, i ইনকাম, c হচ্ছে মূলধন, হ্যাঁ, i এখানে ইনভেস্ট আমার আয়, আর এখানে কি ব্যয়, আর এখানে d উত্তোলন। এটা তোমরা অনেকে বলতে পারবা, প্রশ্ন করতে পারবে যে এটা প্লাস দিলেন, এই দুইটা মাইনাস দিলেন কেন? কারণ এই দুইটা মানে এটা প্লাস মানে c আমার ক্যাপিটাল, এটা প্রতিষ্ঠানের জন্য আমার কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি হচ্ছে, এজন্য আমার একটা প্রতিষ্ঠানের সমীকরণটা বর্ধিত সমীকরণ কি? এই যে মৌলিক সমীকরণটা ভেঙে আমরা বর্ধিত সমীকরণে করছি। যে ইকুইটা ভেঙে কি চারটা ভাগে আসছে। ইকুইটা ভেঙে কয়টা ভাগ করছি আমরা? চারটা ভাগে। ক্যাপিটাল, ইনকাম, এক্সপেন্স, হ্যাঁ, আর ড্রয়িং। তো এখানে অনেকে প্রশ্ন করতে পারো যে এখানে প্লাস দিছিলেন আবার এগুলোতে কেন মাইনাস দিচ্ছেন? মাইনাস দেওয়ার কারণ হচ্ছে কারণ এই দুটোতে আমরা হ্রাস পাইছি। এক্সপেন্স কি? এটা আমার মালিকানা সত্ত্ব থেকে হ্রাস পাইছে। ড্রয়িংটা উত্তোলন করছে, ড্রয়িং ফর উত্তোলন প্রতিষ্ঠান থেকে চলে গেছে, তো এই জন্য এই দুটো হচ্ছে আমার হ্রাস, হ্যাঁ, মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে প্রতিষ্ঠানে। আর এই সি এবং ইনকাম এটা এই দুটো আমার প্রতিষ্ঠানে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে মালিকানা সত্ত্বটা কি এবং হিসাব সমীকরণ কি, আর ক্রয় বিক্রয়ের মধ্যে কি বোঝায়, মালিক কোনটা মূলধন কোনটা উত্তোলন, আর দেনাদার পাওনাদার কোনটাকে বলে। দেনাদার পাওনাদার কি বলে? আবার পণ্য দ্রব্য থাকলে আমরা ক্রয় বিক্রয়ের নামে লিখবো নাকি পণ্য দ্রব্য নামে লিখবো, আবার সম্পদ থাকলে কি ক্রয় বিক্রয় হিসাবে লিখবো নাকি সম্পদ সরাসরি সম্পদ নামে লিখবো। আশা করি বুঝতে পারছো সবকিছু। হিসাব বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের উপরে অনলাইন লেকচার পেতে হলে আমাদের লক্ষ্মীপুর কমার্স কলেজের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।